হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আমি অভিজিৎ মণ্ডল। আজ আমরা জিওগ্রাফি থেকে একটি মক টেস্ট নেব টোটাল 30 নাম্বারের, এবং এই 30টি কোশ্চেন তোমাদের 6টি টপিক থেকে নেওয়া হয়েছে। এবং এই 6টি টপিক তোমরা যদি দেখে না থাকো তো আমাদের গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে। সো তোমরা যদি ভিডিওগুলি মন দিয়ে দেখে থাকো তাহলে আজকে 100% শিওর দিয়ে বলছি তোমরা এখানে 30টি কোশ্চেনেই পারবে। এবং এই যে 30টি কোশ্চেন নেওয়া হয়েছে সেগুলি তোমাদের রেলওয়ে, WBCS, CGL প্রভৃতি পরীক্ষা থেকে তোমাদের কোশ্চেনগুলি নেওয়া হয়েছে। যে কারণে বলে রাখি, তোমাদের এই কোশ্চেনগুলি SSC, রেলওয়ে, WBPSC, WBSI আরও বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেবো। 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে কমেন্ট করে। সো আমরা আমাদের প্রথম কোশ্চেনে চলে যাই। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার? যদি বলা হয় ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার কত কিলোমিটার, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। সো টাইম আপ হওয়ার পরেই আমি তোমাদেরকে অ্যান্সারগুলি বলে দেবো। তোমরা যদি তার আগে পেরে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটার অ্যান্সার হবে 2933 কিলোমিটার। যদি বলা হয় পূর্ব পশ্চিমে বিস্তার তাহলে 2933 কিলোমিটার। এবং যদি উত্তর দক্ষিণে বিস্তার বলে, ভারতের অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যদি বিস্তার বলে তাহলে হবে 3214 কিলোমিটার। 3214 কিলোমিটার। এবং যদি পূর্ব পশ্চিমে বিস্তার বলে তাহলে 2933 কিলোমিটার। এই দুটি লেন্থেই তোমাদের মনে রাখতে হবে, উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে। সো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? তোমাদের সময় শুরু এখন। টাইমস আপ। দেখো, যদি বলা হয় যে তাহলে মনে রাখতে হবে যে আমাদের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, তাহলে সেই রাজ্যগুলি যদি ধরা হয় তাহলে আমি একেবারে পশ্চিম থেকে ধরছি। পশ্চিমে রয়েছে গুজরাট, তারপরে রয়েছে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, নেক্সট ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এখান থেকে আমরা কোনটা পেলাম না? তাহলে পেলাম না বলতে এখানে দেখো, মিজোরাম রয়েছে, ত্রিপুরাও রয়েছে, মধ্যপ্রদেশও রয়েছে, শুধুমাত্র উড়িষ্যার মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যারা যারা পেরেছো তারা অবশ্যই তোমরা ভালো, তোমাদেরও প্রিপারেশন রয়েছে। মানস সরোবর কোথায় অবস্থিত? মানস সরোবর কোথায় অবস্থিত বলো? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। মানস সরোবর, তোমরা যদি সিন্ধু নদীর উৎপত্তি জানো তাহলে সিন্ধু নদীর উৎপত্তি কোথার থেকে হয়েছে? কমেন্ট সেকশনে কমেন্ট করে এটা, সিন্ধু নদীর উৎপত্তি কোথার থেকে। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি কৈলাস পর্বত শ্রেণী থেকে মূলত হয়েছিল। তাহলে মানস সরোবর যদি অবস্থিত বলা হয় তাহলে মানস সরোবর অবস্থিত হচ্ছে কৈলাস পর্বত শ্রেণীতে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি সিন্ধু নদীর উৎপত্তিটা বলেই দিচ্ছি। সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে মানস সরোবরের নিকট স্যাঙ্গে খাবাব থেকে সিন্ধু নদীর উৎপত্তি। এবং এই যে স্যাঙ্গে খাবাব রয়েছে এটি কৈলাস পর্বতের কাছে, যে কারণে তোমরা এই থেকে মনে রাখতে পারবে যে মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বত শ্রেণীতে, যেটি কোথায় রয়েছে? যেটি রয়েছে তিব্বতে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের বৃহত্তম রাজ্য। ভারতের যদি বৃহত্তম রাজ্য বলা হয় তাহলে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তোমাদের টাইম স্টার্ট এখন। টাইমস আপ। ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম রাজ্য তাহলে হচ্ছে মধ্যপ্রদেশ। যদি তৃতীয় বলা হয় তাহলে মহারাষ্ট্র, এবং চতুর্থ হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে তোমাদের এখানে পরপর বড়োর থেকে ছোট তোমাদের রাজ্যগুলি দেওয়া রয়েছে। তাহলে এর থেকে তোমাদের যদি কোশ্চেনে এসে থাকে যে 4টি রাজ্য দিয়ে দিয়েছে পরপর সাজাও, তাহলে তোমরা এর থেকে রাজ্যগুলি তোমরা পরপর সাজাতে পারবে। সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং চতুর্থ হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই।
ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য, ভারতের যে উপকূল রেখা রয়েছে অর্থাৎ সমুদ্রের পার্শ্ববর্তী যে উপকূল রেখা তার দৈর্ঘ্য কত। আমরা প্রত্যেকটি টপিক ওয়াইজ এগুলি ভালোভাবে ডিসকাস করেছি, তোমাদের প্রত্যেকটি কোশ্চেন তোমাদের পারা দরকার। টাইম স্টার্ট তোমাদের এখন থেকে। এটার অ্যান্সার হবে অপশান এ, 7500 কিলোমিটার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত হচ্ছে? 7500 কিলোমিটার। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের বৃহত্তম নদী অববাহিকা, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? তোমাদের টাইম স্টার্ট এখন। টাইমস আপ। ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা, এবং গঙ্গা নদীর লেন্থও হচ্ছে কত? তোমরা গঙ্গা নদীর লেন্থটা তোমরা কমেন্ট সেকশনে নিচে কমেন্ট করে জানাবে যে গঙ্গা নদীর লেন্থ কত, দৈর্ঘ্য কত। কারণ আমাদের গঙ্গা নদী ভারতের যদি দীর্ঘতম নদী বলা হয় তাহলে গঙ্গা। তোমরা দৈর্ঘ্যটি কমেন্ট সেকশনে হোমওয়ার্ক থেকে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সো ভারতের বৃহত্তম যদি নদী অববাহিকা বলা হয় তা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম তাহলে হচ্ছে সিন্ধু নদীর অববাহিকা, তৃতীয় হচ্ছে গোদাবরী এবং চতুর্থ হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে তোমরা এখানে পরপর দেখতে পাচ্ছ যে বড়োর থেকে ছোট হিসাবে অববাহিকাগুলি কোনটি বড় এবং কোনটি ছোট। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ভারতের নিচের মধ্যে কোন নদীটি হিমালয় থেকেও অধিক প্রাচীন? অর্থাৎ হিমালয় পর্বত রয়েছে তার থেকেও প্রাচীন নিচের মধ্যে কোন নদীটি? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। তোমাদের অ্যান্সার হবে শতদ্র, যেটি তোমাদের হিমালয় পর্বত থেকেও প্রাচীন, এবং তার সাথে আরও কিছুগুলি নদী রয়েছে, সেগুলি হচ্ছে যেমন ব্রহ্মপুত্র, এটা সিন্ধু হবে, এবং সিন্ধু নদী হিমালয় পর্বত থেকেও প্রাচীন। তাহলে তোমরা এর থেকে বুঝতে পারছো কোন কোন নদীগুলি হিমালয় পর্বত থেকেও প্রাচীন। সেগুলো হচ্ছে শতদ্র, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী। এগুলো তোমরা নোট করে রাখবে। নেক্সট, কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তোমাদের টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। অপশান এটা ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ঝিলাম কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। গঙ্গা বঙ্গোপসাগরে যে ভূমির মধ্য দিয়ে প্রবাহিত, অর্থাৎ গঙ্গা বঙ্গোপসাগরের যে ভূমিরূপের মধ্য দিয়ে, অর্থাৎ যেখানে মিলিত হচ্ছে ঠিক সেখানে যে ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত, সেটি কী আকৃতির? সেটি বদ্বীপ আকৃতির না মহানা? যেখানে মিলিত হচ্ছে সেখানে সঠিক সেটা মহানাই হবে, কিন্তু এখানে বলছি যে কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, নাকি পাখির পায়ের মতো বদ্বীপ না চ্যুতি রেখা? তোমাদের টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। অ্যান্সার হবে বদ্বীপ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বদ্বীপ অর্থাৎ এই যে ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সেটা যেখানে মিলিত হচ্ছে সেখানে অনেকটা আকৃতির ভূমিরূপ। পাখির পায়ের মতো যদি বলা হয় তাহলে পাখির পায়ের মতো হচ্ছে ঠিক এরকমভাবে নদীটা এসে মিলিত হচ্ছে অনেকটা পাখির পায়ের মতো দেখতে, যে অঞ্চলে মিলিত হচ্ছে অর্থাৎ মোহানা অঞ্চলে। চ্যুতিরেখা কোনটা? অর্থাৎ কোনো একটা ভূমিরূপ রয়েছে, হঠাৎ করে ভূগাঠনিক কারণে অর্থাৎ ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি কারণে যদি ভূপৃষ্ঠের কোনো একটি অংশ বসে যায় নিচের দিকে, অর্থাৎ কোনো একটি অংশ যদি নিচের দিকে বসে যায়, অর্থাৎ যদি এই অংশটা নিচের দিকে বসে যায় তাহলে এই মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়? চ্যুতি বলা হয়। তাহলে এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, বদ্বীপ ইজ দ্য রাইট অ্যান্সার। ফারাক্কা বাঁধ এই উদ্দেশ্যে নির্মিত হয়েছে, নিচের মধ্যে কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেগুলি তোমরা বলো। টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। এটার অ্যান্সার হবে হুগলি নদীতে জল সরবরাহের জন্যে। অপশান এ ইজ দ্য
রাইট অ্যান্সার। হুগলি নদীতে জল সরবরাহের জন্যে। এবং ফারাক্কা বাঁধ যদি বলা হয় কোথায় রয়েছে, ফারাক্কা বাঁধ রয়েছে মুর্শিদাবাদে। নেক্সট চলে যাই, রবি শস্য কোন সময় চাষ করা হয়? রবি শস্য কোন সময় চাষ করা হয়? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, নাকি ওপরের কোনোটিই নয়? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শীতকাল। অর্থাৎ যে সমস্ত শস্য শীতকালে চাষ করা হয় তাদের রবি শস্য বলে। এবং আমরা জানি যে প্রধান শস্যগুলিকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। সেগুলি কী কী? খারিফ শস্য, রবি শস্য এবং জায়িদ শস্য। খারিফ শস্য মূলত মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে এই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে এবং একে খারিফ শস্য বলা হয়। যদি খারিফ শস্য লাগানোর সময়কাল বলা হয় তাহলে জুন জুলাই মাসে, এবং ফসল তোলার সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে। এবং এই ফসলটা তোলার ঠিক পরবর্তী সময়ে রবি শস্যের চাষ করা হয়, যেটি মূলত নভেম্বর ডিসেম্বর লাগানো হয় রবি শস্যকে, এবং এপ্রিল জুন মাসে ফসল কাটা হয়। তাহলে শীতকালে কোন শস্য চাষ করা হচ্ছে? রবি শস্য চাষ করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, নিচের মধ্যে কোনগুলি খারিফ শস্যের উদাহরণ? তাহলে একটু আগেই বললাম খারিফ শস্য কোন সময় চাষ করা হয়। খারিফ শস্য মূলত বর্ষাকালে চাষ করা হয়, অর্থাৎ মৌসুমী বায়ুর ঠিক আগমনের সময় থেকে এই ফসল লাগানো হয় এবং শীতকালের পূর্বে এই ফসলকে কাটা হয়। তাহলে এইগুলি কোন কোন হবে বলো? বর্ষাকালে কোন শস্য চাষ করা হয়? দেখো, ধান, পাট আর জোয়ার, এই শস্যগুলিকেই চাষ করা হয়। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং যদি বলা হয় গম, সরিষা, যব, আলু, ছোলা, এগুলি কোন সময়? এগুলি হচ্ছে রবি শস্যের উদাহরণ। এবং বাদাম, তরমুজ, শশা, আউশ, এগুলি হচ্ছে জায়িদ শস্যের উদাহরণ। জায়িদ শস্য মূলত গ্রীষ্মকালে চাষ করা হয়। দেখবে এই যে বাদাম, তরমুজ, শশা, আউশ, এগুলি মূলত দেখবে গ্রীষ্মকালেই বেশি পাওয়া যায়। সো এগুলি তোমাদের গ্রীষ্মকালে চাষ করা হয়। ভারতে গ্রীষ্মকালে এই শস্যের উৎপাদন করা হয়, এদের জায়িদ শস্য বলে। এবং এই শস্যটি মূলত ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে এই ফসল বপন শুরু হয় এবং জুন মাসে ফসল তোলা হয়। ফ্লোরিকালচার এর অর্থ কী? ফ্লোরিকালচার এর ইয়েটা থেকেই বুঝতে পারছো, তোমাদের টাইম স্টার্ট এখন থেকে। ফ্লোরিকালচার এর অর্থ হচ্ছে ফুলের বাণিজ্যিক চাষ, অর্থাৎ বাণিজ্যিকভাবে যে ফুলের চাষ করা হয় তাকে ফ্লোরিকালচার বলা হয়। শাকসবজির চাষকে কী বলা হয়? শাকসবজির চাষকে বলা হয় ওরেলি কালচার। স্পেলিংটি কী হবে আমি লিখে দিচ্ছি, ওরেলি কালচার। যদি বলা হয় আঙ্গুরের চাষকে কী বলা হয়? আঙ্গুরের চাষকে বলা হয় ভিটিকালচার। ভিটিকালচার, ভিটিকালচার। এবং সিল্ক কিটের চাষকে কী বলা হয়? সেরিকালচার। সেরিকালচার, সেরিকালচার। তোমরা এগুলো রেখে রাখবে। এবং তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তো কৃষিকাজের ভিডিও থেকে দেখবে। তোমরা এর থেকে যত যা কোশ্চেন রয়েছে সেগুলি আমরা ভালোভাবে ডিসকাস করেছি এবং টপিকটিও ভালোভাবে ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই, নিম্নের কোন শস্যটির ফলন ভারতের সবুজ বিপ্লবের দরুন বৃদ্ধি পেয়েছে? সবুজ বিপ্লব মূলত হয়েছিল 1960-এর দশকে সবুজ বিপ্লবের সূত্রপাত ঘটে এবং এই সবুজ বিপ্লবের কারণে যে শস্যের সবথেকে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটি ছিল গম, যেটি মূলত পাঞ্জাব, হরিয়ানা রাজ্যে লক্ষ্য করা গিয়েছিল। নেক্সট কোয়েশ্চনে চলে যাই, নিম্নের মধ্যে কোন শস্যটি ভারতের অন্যতম অর্থকারী ফসল? তোমাদের টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। অর্থকারী ফসল, আমি অর্থকারী ফসলগুলি বলে রাখি। অর্থকারী ফসল কোনগুলিকে বলা হয়? অর্থকারী ফসল হচ্ছে যেমন তুলা, রেশন, পাট, আখ, অর্থাৎ যেগুলিকে বিদেশে বা অন্য কোনো জায়গায় রপ্তানি করে প্রচুর পরিমাণ অর্থ আমদানি করা হয় সেটিকে কী বলা হয়? অর্থকারী ফসল। তাহলে অর্থকারী ফসলের উদাহরণ কী কী হচ্ছে? তুলা, রেশন, পাট, আখ। তাহলে এখান থেকে আমাদের তুলাও হবে আবার আখও হবে। তাহলে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আখ। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। যদি বলা হয় আখ কোন রাজ্যে সবথেকে বেশি চাষ করা হয়, তাহলে ইউপিতে
উত্তরপ্রদেশে আখ সবথেকে বেশি উৎপাদন করা হয়। নেক্সট কোয়েশ্চেন চলে যাই, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কোন শ্রেণীভুক্ত? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। ক্যাকটাস উদ্ভিদ হচ্ছে জেরোফাইটের অন্তর্গত, অর্থাৎ জেরোফাইট শ্রেণীর অন্তর্গত। জেরোফাইট কোনগুলোকে বলা হচ্ছে? যেগুলি মূলত শুষ্ক এবং অতি শুষ্ক অঞ্চলে জন্মায় সেগুলিকে বলা হয় জেরোফাইট। মেসোফাইট কোনগুলোকে বলা হয়? যেগুলি সাধারণ জায়গায় জন্মায়, অর্থাৎ আমরা যে সমস্ত চোখের সামনে যে সমস্ত উদ্ভিদগুলিকে দেখতে পাই, অর্থাৎ যাতে মাটির জলের পরিমাণ স্বাভাবিক এগুলিকে সাধারণ উদ্ভিদও বলা হয়, যেমন আম, জাম, কাঁঠাল, হলক, চাপ, শিমুল, কদম, মহুয়া প্রভৃতি। হাইড্রোফাইট, হাইড্রো থেকে বুঝতে পারছো এটিতে জলের, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলি জলাভূমিতে জন্মায় সেগুলিকে হাইড্রোফাইট বলা হয়। এবং হেলিওফাইট, এগুলি মূলত লবণাম্ব উদ্ভিদ বলা হয়, অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য বলা হয়, যেমন সুন্দরী, গরান প্রভৃতি। সুতরাং তোমাদের 4টি ভাগে ভাগ করা হয়, 4টি শ্রেণীভুক্ত। এই 4টি শ্রেণীভুক্তই আলোচনা হয়ে গেল। নেক্সট, ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় জন্মায়? তোমরা এটা পারবে আশা করি। টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। ম্যানগ্রোভ অরণ্য জন্মায় উপকূলীয় লবণাক্ত মাটিতে। তোমরা কমেন্ট সেকশনে কতকগুলি জানাও। হোমওয়ার্কে দিলাম তোমাদেরকে যে কয়েকটি ম্যানগ্রোভ অরণ্যের নাম জানাও, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে সেটা তোমরা সবাই জানো, সুন্দরবনে রয়েছে। সো তোমরা এগুলি জানাও যে কয়েকটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম কমেন্ট সেকশনে জানাও। নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের উদাহরণ? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, তোমরা যদি ভেজিটেশনটা ভালো করে দেখো, সেখানে যে আমাদের যে অরণ্য রয়েছে সেগুলিকে অনেকগুলি ভাগে ভাগ করা হচ্ছে। তার মধ্যে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। চিরসবুজ কেন বলা হচ্ছে? কারণ এদের সারা বছরই গাছের পাতা সবুজ থাকে, এগুলিকে বলা হয় ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। তোমরা এটার অ্যান্সার দাও, কোনটা হবে? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। সো এটির অ্যান্সার হচ্ছে রোজউড, মেহগুনি আর গর্জন। এগুলি কিসের অন্তর্গত? এগুলি হচ্ছে চিরসবুজ অরণ্যের অন্তর্গত। যদি বলা হয় শাল, সেগুন, বাবলা, চন্দন, মহুয়া, আম, জাম, কাঁঠাল, এগুলি কি? এগুলি হচ্ছে পর্ণমোচী শ্রেণীর অন্তর্গত, আর্দ্র পর্ণমোচী। সো তোমরা এগুলি যদি ভালোভাবে দেখো তাহলে তোমরা প্রত্যেকটি উদাহরণগুলিকে তোমরা কোন কোন শ্রেণীভুক্ত মধ্যে পড়েছে সেগুলি তোমরা পেয়ে যাবে। সো ভিডিওটি তোমরা ভালোভাবে দেখে থাকলে তোমরা অবশ্যই প্রত্যেকটি কোয়েশ্চেন ভালোভাবে পারবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ভারতের বৃহত্তম বনভূমি সমৃদ্ধ রাজ্য। তোমাদের টাইম স্টার্ট এখন থেকে। অর্থাৎ কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ। নেক্সট, ইন্ডিয়ান ফরেস্ট পলিসি কত সালে এসেছিল? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। ইন্ডিয়ান ফরেস্ট পলিসি যে প্রথম এসেছিল সেটি এসেছিল মূলত 1952 সালে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ করেছে এবং ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। এটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তোমরা যদি নদীটি ভালোভাবে দেখে থাকো তো কোয়েশ্চেনটি অবশ্যই পারবে। অমরকণ্টক পর্বতশ্রেণী দুটি ভিন্ন নদীর উৎপত্তি ও পর্বতশ্রেণী থেকে দুদিকে ভিন্ন নদীর উৎপত্তি লাভ করেছে, সেটি কোন কোন নদী? তোমাদের টাইম স্টার্ট এখন থেকে। এটার অ্যান্সার হবে নর্মদা ও সোন। ঠিক অমরকণ্টক পর্বত রয়েছে, এর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নর্মদা এবং ঠিক উত্তরের দিকে বাঁক নিয়ে গঙ্গা নদীতে গিয়ে মিলিত হচ্ছে সোন। তাহলে নর্মদা এবং সোন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোন ভূমিরূপের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে? কোন ভূমিরূপের মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে চ্যুতি দ্বারা গঠিত ভূমিরূপ, অর্থাৎ আয় আকৃতির উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটা যদি অপশানে থাকতো যে আয় আকৃতির উপত্যকা তাহলে এটাও অ্যান্সার সেম হতো।
তাহলে কোন ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সেটি প্রবাহিত হয়েছে চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা দ্বারা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নিম্নের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। দেখো, নর্মদা, তাপ্তি, সবরমতী এই তিনটি নদী আরব সাগরে গিয়ে পতিত হয়েছে, কিন্তু যে মহানদীটি সেটি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে মহানদী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নিম্নের কোন নদীর ওপরে নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপরে অবস্থিত? টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। নাগার্জুন সাগর অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে, যেটি কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ। সুতরাং তোমাদের এই প্রজেক্টগুলির সাথে নদীগুলো মনে রাখতে হবে এবং তার সাথে কোন রাজ্যের ওপরে অবস্থিত সেটিও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরীর দৈর্ঘ্য কত? আমাদের যদি বলা হয় ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, এবং উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে গোদাবরী। তার দৈর্ঘ্যটা তোমরা বলো। তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন থেকে। টাইমস আপ। গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার, যেটি হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। এবং তোমাদেরকে এর আগে যেটা হোমওয়ার্কে দিলাম সেটা হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্যটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহগুলি কোনগুলি? বলো, এটার অ্যান্সার কী হবে? টাইম স্টার্ট এখন থেকে। তোমরা যদি জলবায়ু নিয়ন্ত্রকগুলি তোমরা যদি ভালোভাবে দেখেছো, তাহলে তোমরা এই কোশ্চেনটি পড়েই বুঝতে পারবে যে অক্ষাংশগত অবস্থান ভারতের জলবায়ুর সাথে নিয়ন্ত্রিত করে, মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ করে, সমুদ্রের সান্নিধ্য নিয়ন্ত্রণ করে এবং হিমালয় পর্বতের ভূমিকাও রয়েছে জলবায়ু নিয়ন্ত্রক সমূহের মধ্যে। তাহলে এখানের অ্যান্সার কী হবে? অল। এখানে অল দেওয়া ছিল না, তোমাদেরকে কনফিউজ করার জন্য অ্যান্সারটা কোয়েশ্চেনটা করা হয়েছে। সো এটার অ্যান্সার কী হবে? অল। তাহলে যদি বলা হয় যে জলবায়ু নিয়ন্ত্রক সমূহগুলি কী কী, তাহলে কী কী হবে? অক্ষাংশগত অবস্থান, মৌসুমী বায়ুর অবস্থান, সমুদ্রের সান্নিধ্য এবং হিমালয় পর্বতের ভূমিকা প্রত্যেকটি জলবায়ু নিয়ন্ত্রকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কত বছরের আবহাওয়া সম্বলিত অবস্থাকে জলবায়ু বলা হয়? টাইম স্টার্ট এখন থেকে। 35 বছরের আবহাওয়া সম্বলিত অবস্থাকে জলবায়ু বলা হয়। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, মানে কোন শাখার ফলে? সেটি তোমাদের পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতটি হচ্ছে সেটি কোন শাখার ফলে হচ্ছে? আরব সাগরীয় শাখা না বঙ্গোপসাগরীয় শাখা? কোন শাখার ফলে? তোমরা যদি ম্যাপটি মনে করো তাহলে তোমরা এটা বলতে পারবে এটি হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখার ফলে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। শীতকালে উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালীন শান্ত আবহাওয়া বিঘ্নিত ঘটে? তোমাদের টাইম স্টার্ট এখন থেকে। টাইমস আপ। অ্যান্সার কী হবে? পশ্চিমী ঝঞ্ঝা। এটিকে পশ্চিমী ঝামেলাও বলা হয়। শীতকালে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালীন শান্ত আবহাওয়া বিঘ্নিত ঘটে। যে এই বায়ুটা মূলত ভূমধ্যসাগর থেকে আসে এবং পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, জম্মু কাশ্মীর প্রভৃতি রাজ্যে এই পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়, যে কারণে শীতকালে তাপমাত্রা আরও অনেক নিচে নেমে যায় এবং শীতকালীন শান্ত আবহাওয়া এর ফলেই বিঘ্নিত ঘটে। আমাদের লাস্ট কোয়েশ্চেন। এলনিনো হলো একটি কি? এলনিনো যে শব্দটি রয়েছে সেটি কি? তোমরা যদি জলবায়ুটি ভালো করে দেখেছো তাহলে কোয়েশ্চেনটি অবশ্যই পারবে। এটি হচ্ছে একটি মহাসামুদ্রিক ঘটনা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 30টি কোয়েশ্চেন কমপ্লিট হলো। তোমাদেরকে এর আগেই বললাম তোমরা যারা তোমরা এই 30টি কোয়েশ্চেনের মধ্যে কতগুলি পারলে
তোমরা সেটি কমেন্ট সেকশনে জানাবে যে 30-এর মধ্যে তোমাদের 25 হলো না 26 হলো, সেগুলি তোমরা এই মতো করে জানাবে যে তোমাদের টোটাল কটি কোয়েশ্চেন তোমরা করতে পারলে। তোমাদের যদি 25 থেকে যদি 30-এর মধ্যে থাকে তাহলে তোমাদের প্রিপারেশান খুবই ভালো রয়েছে, এবং তার নিচে থাকলে তোমাদেরকে প্রিপারেশান আরও ভালো করতে হবে। সো এখানে 30টি কোয়েশ্চেন শেষ হলো। এখন আনএকাডেমি নিয়ে এসছে তোমাদের জন্য এক বিশাল বড় সুযোগ, যেখানে তোমরা আনএকাডেমি থেকে বিভিন্ন কোর্সগুলি পারচেস করলে সেখান থেকে তোমরা নিজেদের পছন্দের এডুকেটার্স পাচ্ছ, তার সাথে সাথে নিজেদের পছন্দের ব্যাচ পাচ্ছ। তোমাদের পূর্বে যেরকমভাবে ক্লাস করানো হতো এবং এখন যেরকমভাবে আনএকাডেমির সাহায্যে ক্লাস করানো হয়, এখানে দেখো একটি ক্লাস হচ্ছে যেখানে তোমাদের ম্যাপের মাধ্যমে সুন্দরভাবে বিভিন্ন এডুকেটার্সদের সাহায্যে তোমাদের সরাসরি লাইভের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তোমরা যদি এখান থেকে কোর্স পারচেস করো তাহলে তোমরা এখান থেকে বিভিন্ন জিনিসগুলি তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে বিভিন্ন আধুনিক উপকরণের সাহায্যে। এখানে যেমন রয়েছে, এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজির ইউজ করা হচ্ছে, তার সাথে এখানে পোল থাকছে, চ্যাট সেকশন থাকছে যেখান থেকে তোমরা তোমাদের এডুকেটারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, কুইজ থাকছে, ডাউট ক্লিয়ারিং থাকছে, টেস্ট থাকছে, তোমাদের ডুয়েল এডুকেটার্স ক্লাস থাকছে, গেটস টু বেস্ট অ্যান্ড বোথ মাইন্ডস প্রভৃতিগুলি থাকছে এখান থেকে। সো তোমরা কোর্সগুলি পারচেস করো। এই যে এখানে হিস্ট্রি এবং জিওগ্রাফি রয়েছে, যেখান থেকে তোমরা পছন্দের এডুকেটার্স পাচ্ছ, তোমরা এগুলি ভালো করে দেখে নেবে একবার করে। তোমরা যদি 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাসের কোর্স রয়েছে, তোমরা যদি 12 মাসের কোর্সটি পারচেস করো তাহলে এখান থেকে তোমাদের 10,450 টাকা লাগছে, যেখান থেকে তোমরা যদি আমাদের ডেসক্রিপশানে দেওয়া যদি রেফারেল কোডটি ইউজ করো তাহলে তোমরা এখান থেকে সরাসরি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের অনেকটা টাকা লেস হয়ে যাচ্ছে। সো তোমরা কোর্সটি এখনই পারচেস করো এবং প্রিপারেশান শুরু করে দাও। সো আনএকাডেমির তরফ থেকে জানাচ্ছি তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যদি এর পিডিএফ পেতে চাও, আজকের ভিডিওটির তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি জয়েন করো, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ভিডিওর পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।